পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। এলিসা বেগম নরম হাতে মেহনুরের কবজি স্পর্শ করেন, যেন কোনো স্পর্শকাতর জিনিস ছুঁয়েছেন। বস মেহেরুন, আমার সামনে বস। তার কণ্ঠে আদেশ কম, মমতা বেশে। মেনু নিষ্পলক তাকিয়ে থাকে, কিন্তু বাধ্য মেয়ের মতো ধীরে ধীরে বিছানায় বসে। এলিসা বেগমও তার ঠিক সামনে জায়গা করে নেন, হাত বুলিয়ে দেন তার মাথায়। তারপর আস্তে করে লাল মখমলের কাপড়টা সরিয়ে দেন। মুহূর্তেই ঘরের আলোয় জ্বলে ওঠে স্বর্ণের তৃপ্তি, একজোড়া চিকন সোনার বালা আর একখানা নকশা করা স্বর্ণের আংটি। মেনুর থমকে যায়, চোখ বিস্ময় বড় হয়ে ওঠে। এই বালা আর আংটি তো সে চেনে, এগুলো তালুকদার বংশের ঐতিহ্য। তার নিজের বাড়ি চাচিদের হাতে এমন অলংকার দেখা যায়, দাদুর কাছে রয়েছে অসংখ্য, আর এহসানের বাড়িতে সেখানে তো শত শত, হাজার হাজার। তাদের পূর্বপুরুষ লক্ষ লক্ষ স্বর্ণালঙ্কার রেখে গেছেন তালুকদার বংশের বউদের জন্য। এগুলো দেওয়া হয় শুধুমাত্র তালুকদার পরিবারের বউদের। তাহলে তাহলে তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই সম্পর্ক সে কখনো মেনে নিতে চায় না, সেটাকে আজ সুন্দর মোড়কে সাজানো হচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে কি করবে, কি বলা উচিত এই মুহূর্তে? এনিসা বেগম এবার এহসানের দিকে তাকিয়ে হাসেন, তারপর বলেন, বাবা এদিকে আয়। এহসান নীরবে এগিয়ে, মুখে কোনো অনুভূতি নেই, যেন তার জন্য এটাই স্বাভাবিক ছিল। এনিসা বেগম আংটি আর বালাগুলো ওর হাতে তুলে দিয়ে বলেন, নে বিসমিল্লা বলে ওর হাতে পরিয়ে দে। তার কণ্ঠ দৃঢ় কিন্তু কোমল। এই অলংকার শুধু স্বর্ণ নয়, এটা আমাদের বংশের ইতিহাস। এটা পরানোর মানে ও এখন আর এ বংশের মেয়ে নেই, বউ। এনিসা বেগম ধীরে হাতে এগিয়ে এহসানের হাতে স্বর্ণের বালা আর আংটি দিলেন। তারপর সামনে রাখা থালা খানা আলতো করে মেনুর দিকে ঠেলে দিলেন। মেনু বিস্মিত চোখে তাকিয়ে দেখল থালার উপর একখানা পুরনো হাফিজি কোরআন শরীফ। তার মলাট জোড়া পুরনো হলেও মর্যাদার আভা ঠিকই বিদ্যমান, যেন শত বছর আগেও এটিকে একইভাবে যত্নে রেখেছিল। এনিসা বেগম কোরআনের উপর হাত বুলিয়ে ধীরে ধীরে বললেন, এটা আমি ভেবেছিলাম আমার ছেলের বউদের মধ্যে যে কোরআনের হাফেজা হবে তাকেই দেব। কথা থামিয়ে মেহনুরের মুখের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর নরম অথচ দৃঢ় কণ্ঠে বলেন, আর এখন তুই তো যেমন করেই হোক আমার এহসানের বেগম, তুই তো হাফেজা, তাই এই কোরআন শরীফখানা তোর যত্নে রাখবি। এটা শত বছরের পুরনো, আমাদের পূর্বপুরুষের আমানত। এক পলকের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মেহনুর বোঝার চেষ্টা করলো এই মুহূর্তের মানে কি। এই কোরআন আর হাতে তোলা মানে কি সে সত্যি এই তালুকদার অংশ হয়ে গেল? কিন্তু কিছুই বলার আগেই এনিসা বেগম নিঃশব্দে উঠে দাঁড়ালেন। মেহনুর, এহসান বেরিয়ে গেলে নিচে চলে আসিস, খাবার খেতে হবে, কিছু খাসনি? কেবল এইটুকু বলে দরজা খুলে ধীর পায়ে কক্ষ ত্যাগ করলেন। মেনু নির্বিকার মুখে বসে আছে, মনে একটা তীব্র বেদনা। এহসান ধীরে ধীরে ওর সামনে এসে বসল, তারপর গভীর চোখে তাকিয়ে বলল, হাত দে। স্বরে আদেশ, অথচ কোথাও যেন এক অদ্ভুত কোমলতা লুকিয়ে। মেহনুর চির গলায় বলল, আমি পড়বো না, আমি এই তালুকদার বংশের মেয়ে, বউ না। এহসান হাসলো না, বিরক্ত হলো না, শুধু ঠান্ডা গলায় বলল, ভুলে যাস না আমি কিন্তু খুব নিকৃষ্ট, তাই ভালোই ভালোই হাত বাড়িয়ে দে। মেনুর অসহায়ের মতো বসে রইল, চোখে মুখে কষ্টের ছায়া। এহসান কোনো অপেক্ষা না করেই ওর হাত ধরে টেনে নিল, বলল, বিসমিল্লাহ। শব্দটা উচ্চারণ করে মেনুরের কোমল হাতে সাবধানে পরিয়ে দিল চিকন সোনার বালা, তারপর নিখুঁত মাপে বানানো স্বর্ণের আংটিটা। মেনুর স্থির হয়ে তাকিয়ে থাকলো নিজের হাতে। চোখের সামনে তালুকদার বংশের পরিচয় জলজল করছে। আজ সে সম্পূর্ণ কারো বেগম হয়ে গেল। কিন্তু এ সম্পর্ক কি ভালোবাসার, নাকি নিছকই এক কলঙ্ক? গলা কাঁপিয়ে এসে তাকালো। কিন্তু এ সম্পর্ক কি ভালোবাসার, নাকি নিছকই এক কলঙ্ক?
গলা কাঁপিয়ে সে তাকালো এহসানের দিকে, ফিসফিস করে বলল, কেন বিয়ে করলেন আমায়? কেন শেষ করে দিলেন আমার সব? এহসান শান্ত চোখে তাকালো, গভীর গলায় বলল, ভালোবাসি তাই, ভীষণ ভালোবাসি তাই করেছি বিয়ে। মেনুর হতভম্ব হয়ে গেল। এক মুহূর্ত চুপ থেকে প্রচন্ড ঘৃণায় ফুঁসে উঠল আর দাঁতে দাঁত চেপে বলল, এই ভালোবাসা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ভালোবাসা কলঙ্কের। এটা ভালোবাসা নয়, এটা ঘৃণা। এহসানের চোখের কোণায় একটা রাগের ঝিলিক খেললো, কিন্তু গলাটা কাঠের মতো শক্ত রেখে বলল, কোথায় লেখা আছে এটা নিষিদ্ধ? কোথায় লেখা আছে এই ভালোবাসা কলঙ্ক? বল, আমাদের ধর্মে আছে কোথাও? বল। মেনুর স্তব্ধ হয়ে গেল। সত্যি তো, কোথাও কি এটা নিষিদ্ধ কিনা সে হাল ছাড়বে না। তাতে দাঁত চেপে বলল, এটা সমাজে নিষিদ্ধ। এটা সমাজের চোখে কলঙ্ক। এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, লাথি মারি তোর সমাজের মুখে। আমি এহসান, ধর্মে বিশ্বাসী, এই নোংরা সমাজে নয়। মেহনুর বিস্ফোরিত চোখে তাকাল ওর দিক। এহসান নিজে একটা নোংরা হয়ে সমাজকে নোংরা বলছেন, লজ্জা করে না? নিঃসংকোচে বলল, না, লজ্জা করে না। আমি আগেই বলেছি আমার লজ্জা করে না, তাই বারবার জিজ্ঞেস করবি না। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, উঠে গিয়ে বিছানার দিকে পাঞ্জাবিটা তুলে নিল, ধীর গায়ে চড়িয়ে নিল পাঞ্জাবি, তারপর লুঙ্গির নিচে পাজামা পরে নেয়, তাও মেহনুরের সামনেই। লুঙ্গিটা খুলে মেহনুরের দিকে ছুঁড়ে মারে আর আদেশ করে বলে, যা, এটা বেলকনিতে মেলে আয়। মেহনুর হতভম্ব হয়ে গেল। এহসান ওর ফুঁসে ওঠা মুখের দিকে তাকে হুকুম স্বরে বলল, আর নিচে গিয়ে চুপচাপ খাবার খেয়ে নিবি। আমি এসে যেন শুনি খাসনি, তাহলে অবস্থা খারাপ করে দিব। মেহনুর বসে এলো, মাথায় ঝড় বইতে লাগলো। এই মানুষটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি সম্পর্ক কেবলই এক বাধ্যকতা? এহসান বেরিয়ে আসে, উদ্দেশ্য একটি অনুষ্ঠানে যাওয়া। সামনে নির্বাচন দাঁড়িয়েছে, তাই এখানে ওখানে যেতে হয়। রাত 11টা। মেহনুর কক্ষে এশার নামাজ শেষে জায়নামাজে বসে আছে আর এহসানের অপেক্ষা করছে, কারণ এনিসা বেগম বলেছেন এহসান এলে যেন তাকে খাবার দেয়। মেনুর এখন থেকে এহসানের সব দায়িত্ব নেবে। তখন গাড়ির শব্দ কানে আসে, বুঝে যায় এহসান চলে এসেছে। এহসান গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে ক্লান্ত শরীর সিঁড়ি বেয়ে উঠেছে, উদ্দেশ্য কক্ষে গিয়ে বিছানা এলিয়ে দেওয়া। এহসান কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে গিয়ে অন্যদিকে বেলকুনি দিয়ে কেউ গোপনে ভেতরে ঢুকে। মেহনুর 1 সেকেন্ডের মধ্যে আটকেছে, কারণ সে ঠিকই বুঝতে পেরেছে কেউ কক্ষে এসেছে বেলকুনি দিয়ে, তাই তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়। জায়নামাজ থেকে উঠে পেছনে ফিরে তাকাতেই তার কলিজার পানি শুকিয়ে আসে মেহনুরের। তার চোখের সামনে রায়ান দাঁড়িয়ে, তার হৃদয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রায়ান এখানে কি করছে, আর কেন, কিভাবে? আর অন্য ভাবনাও মনে উকি দেয়, আজ হয়তো রায়ান শেষ হয়ে যাবে, কারণ এহসান চলে এসেছে। আর যদি এহসান রায়ানকে দেখে নেয় তো শেষ করে দিবে। এইটুকু এহসানকে চিনেছে মেহনুর। এদিকে রায়ান অবাক হয়ে মেহনুরের দিকে তাকিয়েছে। এতটা ভয়ঙ্কর, এতটা মায়াবী মানুষ হতে পারে সে ভাবেনি কখনো, কিন্তু এখন এসব কিছু ভাবা তার সময় নেই। সে মেহনুরের কাছে গিয়ে মেহনুরকে কিছু বলতে না দিয়ে দ্রুত বলে, তাড়াতাড়ি চলো, তোমায় নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। এই বলে মেহনুরের হাত ধরতেই যাবে, ঠিক তখনই এহসানের গলা ফাটানোর চিৎকার। মেহনুর আর রায়ান যেন একে অপরের থেকে ছিটকে পড়ে। মেহনুর তার শিরদাঁড়া পর্যন্ত শিউরে ওঠে। এহসান তীব্র রাগে চিৎকার করে বলে, তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার নারীর মুখ দেখা? আমার নারীর হাত ধরার জন্য হাত বাড়ানোর এত সাহস কিভাবে পেলে? এহসান বাঘের ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রায়ানের উপর। চোখে তার ক্রোধের দাবানল, মুখে ভয়ঙ্কর কিছুর আভাস। রায়ান পালানোর চেষ্টা করলো, এহসানের দানবীয় শক্তির কাছে সে নিতান্তই অসহায়। এহসান বন্য উন্মাদনার মতো পিটিয়েই চলে রায়ানকে, একের পর এক ঘুষি, লাথি, আঘাত। রায়ান মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আফসোস একটি মারও ফেরাতে পারে না। এহসানের শক্তি কোনো সিংহের চেয়েও ভয়ঙ্কর। মেহনুর আতঙ্কে এগিয়ে আসে এহসানকে থামানোর জন্য, কিন্তু ঠিক তখনই এহসান রায়ানের কলার চেপে ধরে মেহনুরের দিকে তীব্র দৃষ্টিতে তাকে চিৎকার করে বলে উঠছে, খারাপের বাচ্চা, যদি আর এক পাও এগোতে সাহস করিস তবে আমার মাবুদের কসম, আমি এহসান তোর রক্ত দিয়েও গোসল করব। মেহনুর এক মুহূর্তের জন্য জমে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে। তার কিছু বলতে যাবে, তখনই এহসান আবারও গর্জে উঠছে, বলে, খবরদার, মুখ থেকে একটা শব্দ বের করেছিস তো জানে মেরে ফেলবো। ও তোর মুখ দেখে ফেলেছে, এখন যদি কণ্ঠ শুনে নেয় তবে গলার রগ ছিঁড়ে ফেলবো।
মেনুর এক পাও এগোতে পারে না, ভয় তার রক্ত জমিয়ে দিচ্ছে। এহসান রায়ানের গুপ্ত স্থানে সজোরে লাথি বসিয়ে দেয়। এত জোরে লাথি খেয়ে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার করার শক্তিও নেই, শুধু ধুকপুক করে শ্বাস নেয়। মেহনুর অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। সে কিছু করলে এহসান ওকে জীবিত রাখবে না, এটা সে জানে। আর এই কক্ষ থেকে চিৎকার করে যদি কেউ মরেও যায়, তাও বাইরে কেউ কিছু শুনতে পারবে না, কারণ কক্ষটা ভীষণ বড়। আর চিৎকার করতেও পারবে না, নয়তো মেহনুরকেও শেষ হতে হবে। এহসান রায়ানকে এতটা নির্মমভাবে পেটাচ্ছে যে রায়ানের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে। কিন্তু এতেও কি এহসানের ক্ষোভ মিটবে? না, কখনোই না। সাধারণ কোনো বিষয় হলে হয়তো সে মানতে পারত, কিন্তু রায়ান যে তার কলিজায় হাত দিতে চেয়েছে। মেহনুর ভয়ে কাঁদতে থাকে। সে রায়ানের দিকে এগোতে এহসান বজ্রকণ্ঠে ঘুরছে হচ্ছে, খবরদার এই হারাম পশুকে ছুতে যাবি না। যদি ছুতে যাস, যে হাত দিয়ে হাত দিবি সেই হাতটাই কেটে ফেলবো। মেনুর আতঙ্কিত হয়ে পিছু হটে যায়। এহসান উঠে দাঁড়ায়, তারপর অস্থির হয়ে চলে যায় কাপড় রাখার কক্ষে। পাগলের মতো কিছু খুঁজতে থাকে। উক্ত কক্ষের গুপ্ত কক্ষ থেকে নিয়ে আসে তীক্ষ্ণ ছুরি আর ছোট্ট একটি অটো ড্রিল মেশিন। এহসান বেরিয়ে আসতে মেহনুর এটা দেখে চিৎকার করে উঠে এহসানের সামনে গিয়ে দু হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে কান্না করতে করতে বলে, না, আল্লাহর দোহাই লাগে, দয়া করুন, এমন করবেন না। উনিও তো কারোর সন্তান, ছেড়ে দিন। আজ আর এহসান থামে না। সে মেহনুরকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ভয়ঙ্কর গলায় বলে, চুপ থাক। এই কুত্তার বাচ্চা আমার নারীর দিকে তাকানোর সাহস করেছে, আর ওকে আমি ছেড়ে দিব? এত দয়া আমি এহসান কাউকে করি না। এই বলে মেঝেতে পড়ে থাকা রায়ানের সামনে গিয়ে বসে এহসান। তারপর রক্ত শীতল এক হাসি দিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমার নারীর হাত ধরতে চেয়েছিলে, তাই না? তারপর কোনো সতর্কবার্তা ছাড়াই ড্রিল মেশিন চালিয়ে দেয় রায়ানের এক হাতে, আর অন্য হাতে সেই তীক্ষ্ণ ছুরি। বিকট শব্দে ভেসে আসে রায়ানের তীব্র আর্তনাদ। মেনুর চিৎকার করে ওঠে, চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এহসান থামে না। এক ঝটকায় বের করে আনে রায়ানের দুই হাত থেকে ড্রিল মেশিন আর ছুরিটা। তারপর আবার গর্জিয়ে বলে উঠছে, কুত্তার বাচ্চা, এই চোখ দিয়ে তুই আমার নারীকে দেখেছিলি, তাই না? শোরের বাচ্চা। এই বলে এহসান এক হাতে রায়ানের চুল শক্ত করে ধরে, আরেক হাতে চকচকে স্টিলের ছুরি তোলে। এক ঝটকায় ছুরিটা রায়ানের ডান চোখে ঢুকিয়ে দেয়। রায়ানের বিকট এক চিৎকার দিয়ে উঠে শরীরটা ঝাঁকিয়ে ফেলে। মেনুর এক পা এগিয়ে আসে, কিন্তু এহসানের দৃষ্টি বিদ্যুৎ হয়ে নামে তার উপর। তার পা থমকে যায়। শরীর অবশ্যই আসে, কিন্তু মন যেন ছুটে যেতে চায়। রায়ানের মুখ দিয়ে গোঙানি বের হচ্ছে, চোখ থেকে চপচপ করে রক্ত পড়েছে। মেঝেতে ছোট্ট একটা পুকুর তৈরি হয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। এহসান ছুরিটা বের করে আবারও আঘাত হানে রায়ানের অন্য চোখে। এক মুহূর্ত, দু মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। রায়ান আর চিৎকার করে না, শুধু নিথর দেহ হয়ে পড়ে থাকে। প্রাণ পাখি উড়ে যায় রায়ানের। মেনু নিঃশ্বাস বন্ধ করে বসে যায় লাশের পাশে। চোখের সামনে মৃত্যু দেখেছে, কিন্তু নিজের অনুভূতিগুলো পাথর হয়ে গেছে। কিন্তু এহসান এখনো ক্ষান্ত হয়নি। সে ড্রিল মেশিন হাতে তোলে। মেশিন চালু করতেই বিকট শব্দে কেঁপে উঠে চারপাশ। তারপর একটু সরে এসে রায়ানের নিথর দেহের পেটে মেশিনটা চালিয়ে দেয়। মেশিনের ফলাটা যখন রায়ানের পেটের ডান পাশে ঢোকে, একটা থকথকে আওয়াজ হয়। মাংস কাটা পড়েছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, কিন্তু রায়ান ততক্ষণে বোবা নিথর। মাংস কেটে গেলে এহসান হাত ঢুকিয়ে রায়ানের পেটে নিজের বা হাত ঢুকিয়ে ওর শরীরের গভীর থেকে কিছু খোঁজে। একটা মুহূর্ত, দু মুহূর্ত, তারপরে টেনে ছিঁড়ে বের করে আনে রায়ানের এক টুকরো কলিজা। অতঃপর থপ করে কলিজাটা মেহনুরের সামনে ধরে এহসান হেসে বলে, দেখ, এত ছোট একটা কলিজা নিয়ে সে আমার নারী নিতে এসেছিল। দেখো মেহনুর, এতটুকু কলিজা। দেখ মেহনুর, দেখো। সে নিথর রায়ানের শরীরের উপর কলিজাটা ছুঁড়ে ফেলে। রক্ত লেগে থাকা হাতটাকে একবার মুখের কাছে নেয়, রক্তের গন্ধ শোকে, তারপর আবার হাসে। কিন্তু এখানেই শেষ নয়। এহসান এবার রায়ানের দু চোখের উপর নিজের বৃদ্ধাঙ্গুলি রাখে, এক ঠেলা দেয়, তারপর টেনে ছিঁড়ে আনে রক্তমাখা চোখের মণি দুটো। মেনুর চোখ বন্ধ করে নেয়, কাঁপছে, কিন্তু কিছুই করতে পারছে না। এমন দৃশ্য ওকে অসর করে দিয়েছে।
শুধু সব ফ্যাল করে দেখে যাচ্ছে এতক্ষণ, কিন্তু এখন আর সম্ভব হয় না, তাই চোখ বুজে নেয়। আজ জ্ঞানও হারাচ্ছে না, যদি জ্ঞান হারিয়ে যেত অন্তত এই দৃশ্য দেখা লাগতো না। এহসান এবার সেই চোখের মণি দুটো মেনুরের সামনে ধরে বলে, এই চোখ তোকে দেখেছে, তাই এই চোখ আমি তুলে এনেছি। দেখ মেহনুর, দেখ, ভালো করে দেখ। তারপর হাতের মুঠোয় চোখের মণি দুটো পিষে ফেলে। থকথকে তরল চুইয়ে পড়ে তার আঙুলের ফাঁক দিয়ে। বাতাস ভারী হয়ে আসে, চারপাশ থমথমে। মেনু নিঃশ্বাস নিতে পারছে না। মেনুর বসে আছে, মনে হচ্ছে দুনিয়ার কোনো খবর সে জানে না। চারপাশে সবকিছু কেমন জানি খোলা লাগছে। রক্ত, রায়হানের রক্ত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার অন্তর ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে। মেনুরের মনে হচ্ছে নিজেকে নিজেই খুন করে ফেলার। মেনুরের জন্য আজ রায়হান এমন এত ভয়ঙ্কর মৃত্যুর শিকার হলো। মেনুর কিছু করতে পারলো না, কিছুই করতে পারলো না। কি জবাব দেবে সে রবের কাছে? কাল কিয়ামতের ময়দানে যখন তার রব তাকে প্রশ্ন করবে, তুমি কেন তাকে বাঁচানোর চেষ্টা করনি উত্তর পশুর হাত থেকে, তখন কি জবাব দেবে সে? কি জবাব দেবে? উত্তর আছে তার কাছে? না, নেই, সব শেষ হয়ে গেছে। এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর নিজের হাতে লেগে থাকা রক্ত মুছে নেয় পাঞ্জাবিতে। তারপর পকেট থেকে ফোন বের করে হাসিবকে কল দেয়। হ্যাঁ হাসিব, শোন, 10 মিনিটের মধ্যে তুই আমার কক্ষে আয়। ফোনের ওপাশ থেকে কাপা কণ্ঠে হাসিব কিন্তু কেন ভাইজান? জিজ্ঞেস করে। এহসান একবার রায়নের নিথর দেহের দিকে তাকায়, চোখে কোনো অনুভূতি নেই। তারপর ঠান্ডা গলায় উত্তর দেয়, একটা কুকুরের লাশ নর্দমায় ভাসিয়ে দিতে হবে। আর শোন, সব কিছু পরিষ্কার করে রাখবি, আমাদের জন্য খাবারের ব্যবস্থাও করবি। হাসিব একটু থেমে সংকোচের সাথে বলে, সব ঠিক আছে, কিন্তু আপনার বেগম যে কক্ষে আছে আমি সেখানে কিভাবে? এহসান এক ঝলক মেনুর দিকে তাকায়। সাদা থ্রি পিসে কিছু রক্ত ছিটকে এসে লেগে গেছে কিছুটা। মেনুর যখন তাকে আটকাতে চেয়েছিল তখনই এসবের চক্করে তার চুলের খোপা খুলে গেছে। চুল খোলা অবস্থায় ওড়না ছাড়া বসে আছে। এই মুহূর্তে এহসানের মন উজাড় করে দেখতে ইচ্ছে করছে মেহনুরকে, কিন্তু মেহনুর এখনো অবচেতন হয়ে রায়ের লাশের দিকে তাকিয়ে আছে। এহসান কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ভাইজান। ফোন রেখে এহসান ধীর পায়ে মেনুরের দিকে এগিয়ে আসে। সে নিঃশব্দে তার সামনে দাঁড়ায়, তারপর আলতো করে মেনুরকে কোলে তুলে নেয়। মেনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, তার দৃষ্টি এখনো শূন্য। এহসান কোনো কথা বলে না। এহসান ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেনুরের দৃষ্টি চারিপাশে থাকলেও মন পড়ে আছে সেই ভয়ঙ্কর দৃশ্যে। এহসান তাকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে পুকুর পাড়ে আসে। চারিপাশ নিস্তব্ধ, শুধু অল্প কিছু জোনাকি পোকা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর আকাশের পূর্ণ চাঁদ শীতল আলো ঢেলে দিয়েছে জগতে। পানি ছলাৎ ছলাৎ শব্দে দুলছে। ঠিক তখনই ঠান্ডা পানিতে পা পড়তেই চমকে ওঠে মেহনুর। সে যেন হঠাৎ নিজের পৃথিবীতে ফিরে আসে, চারপাশে তাকায়। এহসান মেহনুরকে পুকুরে নিয়ে এসেছে কেন? এ কি, ওকে এখন পানিতে ডুবে মেরে ফেলবে? নিশ্চয়ই এটাই করবে, মেরে ফেলুক, এই বিষাক্ত জীবনের মুক্তি হোক। আর বাঁচতে চায় না সে, এই কলঙ্কিত জীবন শেষ হোক। কিন্তু না, এহসান কোনো নিষ্ঠুরতা নয়, বরং অভূতপূর্ব আদর নিয়ে তাকে পুকুরের সিঁড়িতে দাঁড় করিয়ে দেয়। মেনুর ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে ঠান্ডায়, তার চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে মেনুরের চোখের জল মুছে দেয়, তারপর অস্থির কণ্ঠে বলে, তুমি কাঁদছো কেন? ওই হারাম পুরুষের জন্য? তুমি কাঁদবে শুধু আমার জন্য। আমি তোমার হালাল পুরুষ, আমার কিছু হয়নি, আমি তো ঠিক আছি। তাহলে কেন কাঁদছো বলো? মেনুরের কান্নার বেগ আরো বেড়ে যায়। সে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে, কান্নাও থামাতে পারছে না। অবশেষে সে চিৎকার করে বলে, আপনার অন্তর ঝলসে গেছে পাপে, এই জন্য আপনি এতটা নিকৃষ্ট। আর কিছুই বলতে পারে না মেহনুর। তার ঠোঁট কাঁপছে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে, কথা বেরো হচ্ছে না, শুধু মনে হচ্ছে কলিজাটা ফাটিয়ে কাঁদতে। এহসান মেহনুরের গাল ছেড়ে দেয়, তারপর এক ঝটকায় পানির মধ্যে হাত বাড়িয়ে মেহনুরের কোমর জড়িয়ে ধরে, নিজের একদম কাছে টেনে নেয়। ধীরে ধীরে মেহনুরের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসে নরম গলায় বলে, হ্যাঁ, আমার অন্তর ঝলসে গেছে, তবে তা পাপে নয়, তোমার প্রেমে। এ বলে এহসান আস্তে করে মেনুরের কানের লতিতে কামড় বসায়। মেনুর ভয়ে শিউরে উঠছে, নিজের
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান যখন নিজের মুখ সরিয়ে আনতে চায় তখন তার গাল মেহনুরের নরম গালের সাথে ছুঁয়ে যায়। এহসানের খোঁচা খোঁচা দাড়ির সংস্পর্শে মেহনুর কেঁপে উঠছে। নিজের অজান্তে ভয়ে এহসানের বুকের পাঞ্জাবি খামছে ধরে। এহসান মৃদু হাসে, তার দৃষ্টি মেহনুরের মুখের উপর স্থির। কয়েক মুহূর্ত পর মেহনুর নিজের হাত সরিয়ে নেয়, তারপর কাপা কাপা হাতে ধীরে ধীরে নিজের সাদাত আঙ্গুল উঠিয়ে আসমানের দিকে তাক করে। তারপর ঘৃণায় জ্বলতে থাকা দৃষ্টিতে এহসানের দিকে তাকায় এক পলক, ফের সে আকাশের দিকে তাকিয়ে বলে, ওই দেখুন, ওখানটায় আমার রব বসে আছেন। তিনি সব দেখছেন, সব দেখছেন। আপনি ধ্বংস হয়ে যাবেন। আমার রব ছাড় দেন না। আপনি এই পাপে ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। এহসান মুচকি হাসায়, তারপর হঠাৎই মেহনুরকে নিজের বক্ষস্থলের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে নেয়। মেহনুরের পিঠে হাত বুলিয়ে ঘায়েল গলার স্বরে বলে, নতুন করে আর কি ধ্বংস হব? ধ্বংস তো আমি হয়ে গেছি, তবে পাপে নয়, তোমার অস্তিত্বের প্রেমে। এই বলে এহসান মেহনুরকে আরো শক্ত করে আঁকড়ে ধরে, তারপর একে একে 4টি ডুব দেয় আর মুখে জোরে জোরে উচ্চারণ করতে থাকে, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। মেহনুর উত্তর ডুবে নাকানি চুবানি খেয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর হাত ধরে ওকে সিঁড়ির উপর নিয়ে আসে। পানিতে ভিজে মেহনুরের সারা শরীর, উভয় স্পষ্টই দেখা যাচ্ছে। চাঁদের ঘোর আলোয় চকচকে ভাসছে মেহনুরের ফর্সা শরীর অবয়ব। তবে এতে এহসান চোখ আটকায় না। এহসান মেহনুরের একদম নিকটে চলে আসে। মেহনুর একই ধারে কাঁপছে ভয়ে ঠান্ডায়। এত রাতে এই পুকুরে ঠান্ডা পানিতে গোসল করা কি আর মুখের কথা? এহসান মেহনুরের একদম কাছে চলে আসে। এহসান মেহনুরের একদম কাছে চলে আসে। এহসানের গরম নিঃশ্বাস মেহনুরের সর্বগায়ে ছড়িয়ে পড়েছে, আর তার সেই অসম্ভব সুন্দর শরীরের ঘ্রাণ। এই ঘ্রাণ গোসল করলেও যায় না কি? কেন যায় না? মেহনুর এখন এসব ভাবতে ব্যস্ত। তখনই এহসান মেহনুরের কাঁধে ঝুলে থাকা ওড়নাটা নিয়ে নেয়, অতঃপর ওড়নাটাকে দুদিক ধরে ধরে ঝাড়ি মারে যাতে পানি ঝরে যায়। তারপর মেহনুরের পানে এক পলক তাকিয়ে ওড়নাখানা সুন্দর করে জড়িয়ে দেয় মেহনুরের গায়ে। এহসান মেহনুরকে আলতো করে কোলে তুলে নেয়। মেহনুরের ভেজা শরীরে এহসানের স্পর্শ লাগতে শরীর কেঁপে উঠে তার। লজ্জা, ঘৃণা, বিদ্বেষ সব মিলিয়ে যেন দম বন্ধ করা অনুভূতি ছড়িয়ে পড়ে বুকের ভেতর। এহসান ধীর পায়ে এগিয়ে চলে, শক্ত করে মেহনুরকে ধরে রেখেছে বুকে। এহসান তাকায় মেহনুরের দিকে তৃষ্ণার্ত ভালোবাসার চোখে, গভীর দাবানলের মতো দহন জ্বালা ছড়ানো সে দৃষ্টি। মেহনুরও তাকিয়ে আছে এহসানের পানে, তবে মেহনুরের চোখে কেবল ঘৃণা, কেবল বিদ্বেষ। যেন এই পুরুষটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে ঘৃণ্য অস্তিত্ব, ভয়ঙ্কর সুন্দর পুরুষ এই এহসান তালুকদার। আল্লাহ যেমন তাকে দাপট দিয়েছেন, মসনদ দিয়েছেন, তেমনি অপরিসীম সৌন্দর্য রাঙিয়ে দিয়েছে। মেহনুর স্পষ্ট দেখতে পায় ঠান্ডায় এহসানের নাকের জগা লাল হয়ে গেছে, খয়েরি চোট পাঁচে হয়ে এসেছে। দাড়ির গোড়ায় জমে থাকা পানির ছোট ছোট বিন্দুগুলো চকচক করছে ক্ষীণ আলোয়। এতটা ভয়ঙ্কর সুন্দর পুরুষ, সে খুন করতে পারে, নিকৃষ্টভাবে কাউকে ছিঁড়ে খেতে পারে। একজন মানুষ, একজন অচেনা মানুষকে বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু মেহনুর জানে এটাই সত্যিটি বাস্তব। এই এহসান তালুকদার একজন রাক্ষস, একজন নরখাদক, একটা পশু। তার প্রতি মেহনুরের ঘৃণা প্রতি মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। এহসান মেহনুরের এমন ঘৃণা ভরা দৃষ্টি দেখে মেহনুরের দিকে তাকিয়ে চোখে একরাশ অসহায়তা গভীর কণ্ঠে বেদনার সুর নিয়ে বলে, এতটা ঘৃণা নিয়ে তাকিও না আমার পানে। আমি এহসান সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার এই ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারবো না। মেহনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কণ্ঠে বিন্দুমাত্র অনুভূতি নেই, তাও তাতে তৎ চেপে বলে, আপনি শুধুই ঘৃণার যোগ্য, শুধু ঘৃণার। এহসান মৃদু হেসে ব্যাকুল গলায় বলে, অপবিত্র আমি হতে তো আর পারবো না। তুমি পবিত্রের যোগ্য, তাহলে না হয় হলামই তোমার ঘৃণারই যোগ্য। মেহনুর বিদ্রুপের হাসি হেসে ছোট বাকে তার ছিলে সুরে বলে, এসব নাটকের সংলাপ আমার সামনে না করলেই ভালো হয়। এহসান বাড়ির সদর দরজার পা রেখে আগে এবার ফিরে তাকায় মেহনুরের দিকে, চোখে প্রবল যন্ত্রণা, কণ্ঠে চিরন্তন আক্ষেপ নিয়ে বলে, যদি আমার অন্তরখানা তোকে বের করে দেখাতে পারতাম তাহলে বুঝতিস এই এহসানের ভালোবাসা কাকে বলে। মেহনুরের চোখে কোনো নরম ভাব
হাসে না, কঞ্চে কঠিন সত্যের মতো ঝরে পড়ে, বলে, আপনার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করাও মানায় না। এতে পৃথিবীর সব ভালোবাসার অপমান হবে। এহসান আর কিছু বলল না। এক দীর্ঘশ্বাস ফেলে মেনুরকে বুকের ভেতরে আগলে রেখেই এগিয়ে যায়, অতঃপর কক্ষে প্রবেশ করে। মেনুরের মনে ভয় ছিল, যদি কেউ তাদের এভাবে দেখে ফেলে, যদি ভুল বোঝে, কিন্তু আশ্চর্যের বিষয় তেমন কিছুই হলো না। কিন্তু কক্ষে প্রবেশ করে সে বিস্ময় হতবাক। কিছুক্ষণ আগেই যেখানে রক্তের ছোপ ছোপ লেগেছিল, যেখানে মৃত্যুর বিভীষিকা ছড়িয়েছিল, সেই কক্ষ এখন ঝকঝক করছে। মেঝেতে কোথাও এক ফোঁটা রক্ত নেই, বাতাসে কোনো আস্তে গন্ধ নেই। সোফার সামনে রাখা টেবিলটার উপরে খাবার সাজানো, যেন কিচ্ছুই হয়নি, যেন এখানকার দেয়ালগুলো কোনো ভয়াবহ ঘটনার সাক্ষী নয়। মেনুর ধীরে ধীরে এহসানের দিকে তাকিয়ে কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলল, নামায় ঘরে এসে গেছি। এহসান কিচ্ছু বলে না, নিঃশব্দে। এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে না দিয়ে মেনুরকে বাথরুমের দিকে নিয়ে যায়। এক হাতে তার কোমরে ধরে আর অন্য হাতে তাকে আলতো করে কোলে রেখে নিচে নামিয়ে দেয়। মেনুর নিজেকে হারিয়ে ফেলেছে। একের পর এক অনুভূতি মিশে যাচ্ছে তার ভেতর, ঘৃণা, ভয় এবং অজানা স্নিগ্ধতার টান। এহসান তাকে কোনো রকমের অস্বস্তি ছাড়াই আদেশ গলায় বলে, আমি কাপড় এনে দিচ্ছি, বদলে নিবি, একটু অপেক্ষা করো। এহসান বাথরুমের বাইরে বেরিয়ে এসে কাপড় রাখার কক্ষে চলে যায়। সেখান থেকে একটা কালো কুর্তি এবং সাদা সালোয়ার নিয়ে আসে, মেনুর হাতে তুলে দেয়। তা মেনুর কাপড়গুলো হাতে নেয়, কিন্তু সে কিচ্ছু বলে না। এহসান কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন তার নিজস্ব এক জগতে হারিয়ে গেছে সে। তারপর কোনো শব্দ ছাড়া বাথরুমের দিকে পা বাড়ায়। মেনুর দরজা টেনে ঠাস করে বন্ধ করে দেয়। এহসান কাপড় রাখার কক্ষে ফিরে এসে একখানা লুঙ্গি এবং সাদা সেন্ডু গেঞ্জি গায়ে জড়িয়ে নেয়। মেনুর কাপড় বদলাতে গিয়ে এক অদৃশ্য লজ্জার মধ্যে ডুবে যায়। এই কয়দিনে যে কাপড়গুলো এহসান তার হাতে দিয়েছে, প্রতিটি কাপড়ের ভাঁজেই একটা বক্ষবন্ধনী ছিল। একটা ভাবনায় সে অস্বস্তিতে যেন মরে যাচ্ছে এখন। এহসান এগুলো নিজে রেখেছে, না এশাকে দিয়ে রেখেছে, না অন্য কাউকে দিয়ে? এই প্রশ্নের দোলাচলে সে ভুগেছে। এই চিন্তায় সে লজ্জায় পুড়ে যাচ্ছে। এই বিষয়টি তার নিজের জন্যই এক বিশাল অপমানের হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত সে নিজের লজ্জা গিলে কাপড় পরিধান করে বাইরে আসে। কিন্তু বাইরে আসতে মেহনুরের চোখ পড়ে এহসানের পানে, যে লুঙ্গি আর সাদা স্যান্ডু গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, যার জন্য ওর শক্তিশালী ধপধপে ফর্সা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। কোনি পর্যন্ত নেমে আসা তাওয়াল দিয়ে তার চুল মুছছে সে, কিন্তু চোখে তার মেহনুরের দিকে একটানা তাকিয়ে আছে। এই এহসান কেন তার দিকে তাকিয়ে থাকে? কেন অশান্তি শুরু হয় মেহনুরের ভিতরে? তখনই এহসান তার হাতে তাওয়াল এক ঝটকায় মেহনুরের দিকে ছুঁড়ে মারে এবং গভীরভাবে বলে, নে, তাড়াতাড়ি তোর এই ঘাসগুলো মুছে নে, নইলে আবার সারা ঘর ভিজে যাবে। মেনুর তাওয়াল হাতে নিয়ে কটমট করে তাকায় এহসানের পানে, তারপর চুলে তাওয়াল বাঁধে। ঘাস কি? এগুলোর নাম চুল নাকি চোখও জ্বলে যাচ্ছে পাপের কারণ যে ঘাস আর চুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না? বলে। এহসান নিজের বা হাত দিয়ে মাথার পানি ছড়াতে ছড়াতে ছোট কেটে হেসে বলে, আমার চোখ সত্যি নষ্ট হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। তাই এখন এই বেহায়া চোখ তোর ধবধবে ফর্সা কাঁধের ড্রেসের কাছে চলে গেছে। এহসানের এমন কথায় মেনুর নিজের কাঁধের দিকে তাকিয়ে তো ভরকেই যায়, কারণ কাঁধ থেকে ওড়না সরে গিয়ে ড্রেসের কিছু অংশ সরে গেছে, যার কারণে ভেতরের কালো অবর্ণীয় নজরে আসছে। ছি, এতটা খারাপ নজর এহসান ওর দিকে তাকিয়েছে? মেনু ক্ষোভ নিয়ে বলে, গজব পড়বে এই বেহায়া পাপিষ্ঠ চোখে। ধ্বংস হয়ে যাবে এই চোখ, যে চোখ মানুষের আপত্তিকর বিভ্রান্তিকর জায়গায় যায়। এহসান আবারও হেসে বলে, তোর পানে চেয়ে যদি ধ্বংস হয় আমার আঁখি, তবে আমি এহসান তাতেও রাজি। মেনুর কিছু বলে না, চুপচাপ আলতো পায়ে বিছানার দিকে এগোয়, উদ্দেশ্য ঘুমিয়ে পড়া। এই লোকের সঙ্গে কথা বলায় বৃথা, কথা বলবে না এর সাথে। মেনুর কোনো দিকে না তাকে বিছানায় উঠে ঘুমানোর প্রস্তুতি নিতেই থাকে।
তখনই এহসান টেবিলে রাখা খাবারের প্লেট নিয়ে বিছানায় বসে। মেনুর এসব না দেখে ওনাটা হাতে রেখে বালিশ ঠিক করে। যেই না বালিশে মাথা রাখবে অমনি এহসান ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে বসায়। আকস্মিক এমন হয় মেনুর আশেপাশে বোকার মতো তাকায়। কিছু মুহূর্ত ওর বুঝে যায় কি হয়েছে তার সাথে। তাই এহসানকে কিছু করার কথা বলার জন্য মুখ খুলতে যাবে এহসান, তখনই মেনুর মুখে এক লোকমা ভাত পুড়ে দেয় আর শান্ত গলায় বলে, একটাও টু শব্দ না করে খেয়ে নিয়ে চুপচাপ।